নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের ব্লু বিচ অফ বেঙ্গল বা বাংলার নীল সমুদ্র সৈকত থেকে। আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলার নীল সমুদ্র সৈকত কোথায় রয়েছে, কিভাবে যেতে হয় কলকাতা থেকে, কত কম খরচে এবং কম সময়ে যাওয়া যায় সেটা, এবং সেইখানকার প্রাকৃতিক সৌন্দর্য সাথে সাথে ঘুরে দেখাবো সেই ব্লু বিচ অফ বেঙ্গল যে স্থানটা, তার পাশের প্রকৃতি, পরিবেশ, মানুষজন। খুব তথ্যপূর্ণ হতে চলেছে ভিডিওটি, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন ভোর 5:10 বাজে, 5:20 ট্রেন আমরা ধরবো সরাসরি নামখানা লোকাল, নামবো কাকদ্বীপে। আজকে যাত্রা হতে চলেছে বাংলার নীল সমুদ্র সৈকত। কিভাবে যাব শিয়ালদা থেকে সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। এখন রয়েছি শিয়ালদার দক্ষিণ শাখায়। শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানা লোকাল দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। বিশাল ভিড়, সকালে এত কর্মব্যস্ত মানুষ, এত কর্মব্যস্ত সকাল, সবাই কাজে বেরিয়ে পড়েছে। এরকম কাজের উদ্দেশ্যেই আর কি, বা এই শ্রমিক শ্রেণীর মানুষগুলোই সকালে বেশি বেরিয়েছে। এতক্ষণ টুপি পরা ছিল, জনের চুলের অবস্থায়। তো আমরা এগিয়ে ট্রেনটা আমাদের দিলে ট্রেনে উঠি। ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে সকালবেলা। এই অবস্থা ট্রেনে। মোটামুটি শিয়ালদা থেকে 1 ঘন্টা 40 মিনিট লাগলো, চলে আসলাম লক্ষ্মীকান্তপুর। একই ট্রেন লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে 10 থেকে 12 মিনিট। এই ট্রেনটাই চলে যাবে কাকদ্বীপে। তো আমরা এরপর যাব কাকদ্বীপে। এখান থেকে কাকদ্বীপ যেতে সময় লাগবে আরও প্রায় ওই 40 মিনিট মতো। মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিট মতো লাগবে। দু ঘন্টা 15 মিনিট পর আমরা নামলাম কাকদ্বীপে। তো কাকদ্বীপে নেমে এখান থেকে ওভারব্রিজ দিয়েও যাওয়া যাবে। আর নিচে যেই টোটোগুলো দেখা যাচ্ছে এখান থেকে সোজা গঙ্গাসাগরের দিকে চলে যায়, বা লট নাম্বার 8 যেটি ঘাট গঙ্গাসাগরে যাওয়ার জন্য, সেখান থেকে চলে যায়। আমরা এদিক থেকেও যেতে পারবো, কিন্তু আমরা ওপর দিয়ে যাবো, গিয়ে টানেলের ওই পাশটায় যাবো। ওই পাশটায় গিয়ে আমরা যাব এইখান থেকে, বা কাকদ্বীপ স্টেশন থেকে কাকদ্বীপ বাজার বা কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত। ওখান থেকে বাস ধরে আমাদের যেতে হবে পাথর প্রতিমা বাজার। তো স্টেশনের ওপর থেকে নিচের দিকটা পুরো এরকম লাগছে। আর এনারাও গঙ্গাসাগরে যাবেন। আর কাকদ্বীপ স্টেশনের ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, এই চূড়াটা কিন্তু গঙ্গাসাগরের চূড়ার মতো করা হয়েছে ওই জায়গাটা। তো আমরা নিচে যাব এখন। দূর থেকে যেটা দেখাচ্ছিলাম কাকদ্বীপ স্টেশনের চূড়া হচ্ছে এটা। আর এর নিচ দিয়ে নেমে আমরা চলে যাবো এখন। কাকদ্বীপ স্টেশনের নিচেই কাকা চায়ের দোকান। কাকার চাটা হচ্ছে বিশাল টেস্টি চা, তাই তো কাকা? এটা না টেস্টি চা আমরা জানি। তো এই কাকার, আমরা এদিকে আসলেই কাকার চায়ের দোকান থেকে চা খেয়ে থাকি। তো ওখান থেকে চা খেয়ে বেরিয়ে আমরা এখান থেকে টোটো ধরবো। টোটো ধরে যাবো বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড কোনটা যাবে গো? ওইদিকে। কত করে ভাড়া গো? 10 টাকা ভাড়া। তো বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ডে 10 টাকা করে ভাড়া। বাস স্ট্যান্ডে যাই, ওখান থেকে বাসে উঠে পাথর প্রতিমা। কাকদ্বীপ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা যাবো পাথর বাজারে, পাথর প্রতিমা বাজারে। এই বাসটা যাবে। কাকা ভাড়া কত করে পাথর প্রতিমা বাজার পর্যন্ত? পাথর ভাড়া কত? সঞ্জয়, পাথর ভাড়া কত? 26 টাকা। 26 টাকা ভাড়া। আর কত কিলোমিটার তাও? 21 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট, 45 মিনিট সময় লাগবে। আচ্ছা, 45 মিনিট 26 কিলোমিটার। এই 26 টাকা 21 কিলোমিটার। তাহলে বাসে উঠি। পুরো ফাঁকা এখানে, জায়গা রেখেছি। আমাদের বাস এখান থেকে এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পাথর প্রতিমা বাজারের উদ্দেশ্যে।
আমরা এই বাসটায় করে আসলাম পাথর প্রতিমা বাজার বা পাথর বাজার বলে, মানে পাথর প্রতিমাটাকে শর্টে পাথর বাজার বলে। তো এখান থেকে আমরা যাব এখন যুধিষ্ঠির জানা ফেরিঘাট। তো আমরা সামনের দিকে এগোবো, খেতে হবে। সামনের দিকে এগিয়ে কিছুটা সামনে গিয়ে সোজা চলে যাব আমরা যুধিষ্ঠির জানা ফেরিঘাটে। এখানে 4 মাথার মোড় পড়বো, ওদিক থেকে আমরা এলাম, এইদিকে চলে যাবে ছোট রাক্ষসখালীর ঘাট, আর এদিকে আরেকটা আমরা যাব সোজা সোজা গেলে পড়বে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। এখান থেকে আমরা যাব বড় রাক্ষসখালীর দিকে। তো অনেক সকালে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে, এখন খাবো ঘুগনি আর মুড়ি। তো মুড়ি ঘুগনি এখানে রয়েছে, ঘুগনির হাড়ি এটা নাকি। তো এখান থেকে মুড়ি ঘুগনি খাবো, খেয়ে দিয়ে এখান থেকে আবার যাবো যুধিষ্ঠির জানা ফেরিঘাটের দিকে। তো এখানে দামও খুব সস্তা, এখানে 15 টাকা 20 টাকা ঘুগনি আর মুড়ি দিয়ে। এই যে ঘুগনি মুড়ি, অনেকটা মুড়ি দিয়েছ, ওপরে চানাচুর। গরম আছে ঘুগনি নাকি? হ্যাঁ, ঘুগনি গরম রয়েছে। আচ্ছা, প্রথমে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরোই। আমরা চলে এসেছি যুধিষ্ঠির জানা ফেরিঘাটে। যুধিষ্ঠির জানা ফেরিঘাট থেকে নৌকা এক্ষুনি ছেড়ে যাবে, ওই যে নৌকা ওখানে ছেড়ে দিয়েছে প্রায়, আমরা এদিক থেকে যাব। তো অনেক নৌকার ওপর বাইক সাইক রয়েছে, প্লাস আর্মিরাও রয়েছে যারা ওই দিকে সীমান্ত পাহারা দেয়। আমরা যাব ওই দিকে, এখন ভাটা জল নেমে গেছে, তো এই দিক দিয়ে আমরা যাব। নৌকা প্রায় ছেড়ে দিয়েছে, আমরা উঠলেই ছেড়ে দেবে আর কি। এই কাকা যাচ্ছে এরকম মাথায় বস্তা নিয়ে, ছেড়ো না ছেড়ো না। তো এইখানে নৌকার টাইম খুব পাংচুয়াল, মানে 1 মিনিটও লেট করে না। তো আসতে মোটামুটি কৃষাণু আসতে একটু লেট করেছে 2 মিনিট, তো নৌকাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ওই দিক থেকে আরেকটা নৌকা আসছে, তো ওই দিকে হচ্ছে F প্লট, আর এই দিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। এটা পরে পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের মধ্যে, পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা এটা। যুধিষ্ঠির জানা ফেরিঘাট পার করলেই ওদিকে চলে যাব আমরা F প্লটে। ওই F প্লট থেকেই আমরা চলে যাব ওইখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যান যা আছে সেটা ধরে ব্লু বিচ অফ বেঙ্গল বা বাংলার নীল সমুদ্র সৈকতে। তো নৌকা একটা ছেড়ে গেল, আরেকটা এখানে এসে ঢুকছে। এইখানে বাইক ঠাইক সব নৌকার উপর দিয়ে মানে পারাপার হয়, এদিক ওদিক হয়, যেহেতু আর কোনো মিডিয়া বা মাধ্যম নেই এখানে। আর ওইদিকে আর কিছু নেই, আর শহর বলতে তাদের এখানেই হাসপাতাল শহর পুরো এইদিকেই। তো একটা তথ্য জানলাম ওই কাকার কাছ থেকে, যেই নদীটা এখন আমরা পার হয়ে বড় রাক্ষসখালীর দিকে যাব, সেই নদীটার নাম কার্জন কিক। তো কোনো এক সময় লর্ড কার্জন এই নদী দিয়ে গেছিল, তার থেকেই এই নদীর নামকরণ তিনি করেছেন কার্জন কিক। এই হচ্ছে নদী, নদী পার হয়ে আমরা ওপাশে যাব। আর এইভাবে গাড়ি তোলা হচ্ছে এখানে, কতটা কষ্টকর এবং শ্রমসাধ্য ব্যাপার এটা। এখন কি ভাটা চলছে দাদা? জোয়ার চলছে, ভাটা হলে আরো নিচে থাকে। বাপরে বাপ, ভারী গাড়ি তোলা তো খুব চাপের হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তোমার এখান থেকে বুলেট তোলো, বুলেট টুলেট যায়, এরকমভাবে চলে যায়। আচ্ছা, আরেকটা কথা কাকা, এই যে এই জিনিসগুলো নাম কি গো? পোকা না, মানে এইগুলো পা কাটলে এগুলো সব জ্যান্ত আছে, মানে এই যে এগুলো জ্যান্ত রয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে হাত দিলে ভেঙে যাচ্ছে। ঝিনুক না, না ঝিনুক না, একটা অন্য কিছু। আচ্ছা, এতে কাটলে নাকি জোড়া লাগে না খুব সহজে? না, আর ব্যথা হয় অনেক? আচ্ছা আচ্ছা, এই যে আরেকটু দেখাচ্ছি, এই যে এগুলো নাকি জ্যান্ত রয়েছে। নদীর একটা পোকা, কাঁকড়া বলে, কিন্তু কাঁকড়া নয়, এগুলো জ্যান্ত রয়েছে। এগুলো হাত পা যদি কেটে, বিশাল ধার, এগুলো ব্লেডের থেকেও বেশি ধার। সেই অবসিডিয়ান ব্লেড বলে না, একটা পাথর থেকে সেই অবসিডিয়ান ব্লেড তৈরি হয়, সেই রকম ধার আর কি এগুলোর। এগুলো যদি কেটে যায় রক্তক্ষরণ বন্ধ হয় না, অনেক দিন ব্যথা থাকে এবং ক্ষতস্থান জোড়াও লাগে না খুব সহজে। এই হচ্ছে ব্যাপার। তো যারা এখানে আসবে জানে না, তারা অবশ্যই একটু সাবধানে এইগুলো দেখবে। এখানে একটা কাঁকড়া দেখতে পেলাম, কাঁকড়াটা মনে হয় অক্কা গেছে, পাড়া খেয়ে, যাই জলে ছেড়ে দিই। আচ্ছা, এই নদীতে কুমির দেখা যায় কাকা? ভীষণ আসে? আছে আছে মানে আজকে দেখতে পারবো যদি যাই এদিকে? এটা কোথায় এখন
না না না, এটা ফাঁকার জায়গা হচ্ছে ওখানে সেটিটা সত্তর নাই। আচ্ছা আচ্ছা আরে ওখানে আছে টিকট ওখানে আছে আছে সেধারে ভালো আছে। মানে এইরকম এইরকম ওপরে উঠে রোদ খায়। হ্যাঁ ঠান্ডার সময় না, ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা বাপরে বাপ, এই নদীতে নাকি কুমির রয়েছে। বাঘ টাক আছে নাকি এদিকে? বাঘ নেই, শুধু কুমির রয়েছে। আচ্ছা আচ্ছা, তো দেখি কুমির দেখা যায় নাকি আজকে। এটা হচ্ছে মাছ ধরতে গেছিলো এই ট্রলারটা। তো মাছ ধরতে গেছিলো মোটামুটি, এখানে ট্রলার যদি মাছ ধরতে যায় অনেক দিন ধরে যায়, মোটামুটি 10 থেকে 12 দিন 15 দিন এরকম পেরিয়ে যায়, তারপর ফেরে। তা আপনাদের আপনাদের বাড়ি রাক্ষসখালী? না আপনার বাড়ি বড় রাক্ষসখালী, ওই খেয়া পেরোলেই বড় রাক্ষসখালী নাম হয়েছে কেন? বড় রাক্ষসখালী নাম হয়েছে একটা দেশের নাম, যেমন সূর্যপুর, বনসমনগর, পাথর প্রতিমা। এই কি পাথর শুধু এখানে মানুষ নেই, শুধু পাথরের বাস না, একটা জায়গার নাম পাথর প্রতিমা। আপনাদের রাক্ষসখালী তেমন? হ্যাঁ বড় রাক্ষস। রাক্ষস ঠাকুর ছিল নাকি আগে? না না না, বাপের জন্মে শুনি না, দেখি না, আর শুনিও না কানে। দাদু ঠাকুমার কাছেও শুনি না যে রাক্ষস ছিল এদেশে, মানুষ ধরে ধরে খেত না। আচ্ছা আচ্ছা, এমনটাও না, শুনে বেশ হাসি লাগছে কথা, বেশ মজার মজার ছলে বলছে, কিন্তু বাস্তব কথা বা সত্যি কথা? সত্যি কথা। আচ্ছা আরেকটা বিষয়, আপনাদের এখানে তো, আপনি তো এখানকার বাসিন্দা। হ্যাঁ। মোটামুটি আপনার বয়স কত? আমার বয়স 60। 60 বছর বয়সে বাঘ ঠাক দেখেছেন? অনেক দেখি, অনেকবার, একদম জীবন্ত বাঘ দেখেছি। ইঞ্জিন ভ্যান স্টার্ট হয়ে গেছে, এখন আর কিছু শোনা যাচ্ছে না। আমরা ওই পাশে গিয়ে আপনার সাথে কথা বলি। আচ্ছা যাবেন কত? যাবো একদম সৈকতের দিকে। মানে দক্ষিণে যাবেন কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে ভ্যানে বসে যাওয়া যাবে। তো এখন ভাটা শেষ হচ্ছে আর জোয়ার আসা শুরু হয়েছে। আর পুরো জোয়ার আসলে এই যে চরগুলো জেগেছে, এই চরগুলো পুরো ওই পর্যন্ত চলে যাবে। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সুন্দরী গাছ, ওই পাশেগুলো বান গাছ বড়গুলো, ছোটোগুলো এদিকে সুন্দরী গাছ, আর এখানে হচ্ছে শ্বাসমূলও দেখা যাচ্ছে সুন্দরী গাছে। তো আমরা এখন এখান থেকে উঠবো, উঠে সামনের দিকে যাব, গিয়ে আমাদের ইঞ্জিন ভ্যান বা টোটো ধরে যেতে হবে। তো ঘাট পাড়েও চলে এসেছি, এখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে করে আমরা যাবো ব্রজবল্লভপুর। ব্রজবল্লভপুর হচ্ছে এই বড় রাক্ষসখালীর মেন বাজার। সেই ব্রজবল্লভপুর থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়, যেমন ব্রজবল্লভপুর থেকে আমরা ওই ব্লু বিচ অফ বেঙ্গলের দিকেও যেতে পারি। আবার হ্যাঁ বলবেন, আবার আমরা যেতে পারি বিভিন্ন গ্রামের দিকে। তো এখান থেকে ইঞ্জিন ভ্যানে উঠেছি 20 টাকা ভাড়া, তার বিনিময়ে আমরা চলে যাব ব্রজবল্লভপুর বাজারে। ব্রজবল্লভপুর বাজারে যেতে আমাদের মোটামুটি সময় লাগবে এখান থেকে 10 থেকে 15 মিনিট। আর ইঞ্জিন ভ্যানে ভাড়া 20 টাকা। আর ইঞ্জিন ভ্যান 5 জন না হলে ছাড়ে না। আমরা 5 জন হয়েছে, কিছুক্ষণ বসে থাকতে হয়েছে, 5 জন হয়েছে, তারপর ছেড়েছে, আমরা যাচ্ছি। ব্রজবল্লভপুর বাজারে নেমেছি। ব্রজবল্লভপুর বাজার থেকে আমাদের যেতে হবে ব্লু বিচ অফ বেঙ্গল বা নীল সৈকত, মানে সুন্দরবনের নীল সৈকত বা বাংলার নীল সৈকত। আসলে সেই জায়গাটার নাম গোবিন্দপুর আবাদ। তো এখান থেকে হেঁটে যেতে হবে কিছুটা হেঁটে গিয়ে আমাদের বাঁদিকের রাস্তায় গেলে আমাদের পড়বে হচ্ছে ইঞ্জিন ভ্যান বা টোটো। বাঁদিকের রাস্তায় গেলে ইঞ্জিন ভ্যানের টোটো, ওখান থেকে টোটো নিয়ে আবার যেতে হবে, মানে দুবার টোটো চেঞ্জ করতে হবে বা ইঞ্জিন ভ্যান চেঞ্জ করতে হবে আমাদের ওই ব্লু বিচ অফ বেঙ্গল বা বাংলার নীল সৈকতে যেতে গেলে বা গোবিন্দপুর আবাদে যেতে গেলে। তো এইরকম ঠেলা গাড়িতে করে ধান কেটে নিয়ে যাচ্ছে এখান থেকে। তো আমরা যেখানে নেমেছি সেখান থেকে আমরা হেঁটেই ওই ব্লু বিচ অফ বেঙ্গল বা নীল সৈকতে যাব। হেঁটে যাওয়ার একটাই কারণ, দুই পাশের সৌন্দর্য, ভূপ্রকৃতি সমস্তটাই দেখতে পারবো। গাড়িতে গেলে ডাইরেক্ট নেবে 150 টাকা ব্রজবল্লভপুর থেকে, আর যদি আমরা হেঁটে যাই ওই স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে। যদি 8 জন হয়ে যায় 10 টাকা করে, আর যদি 8 জন না হয় তো একটা গাড়ি বুক করতে গেলে 80 টাকা লাগবে। সে 1 জন হলেও 80 টাকা, 8 জন হলেও 80 টাকা, এটা হচ্ছে ব্যাপার। তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার একটাই কারণ, দুই পাশের সৌন্দর্য দেখতে পারবো এবং এখানকার মানুষজনের জীবনযাপনও দেখাতে পারবো। হ্যান্ড ট্র্যাক্টরের চল এদিকে এখনও রয়েছে। ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে এখন চলেছি। আর দুপাশের বাড়িগুলো কিছু উঁচু বাড়ি রয়েছে, তবে উঁচু বাড়িগুলো মাটির দোতলা। আর এই পাশে সম্পূর্ণ এখন খাড়ি, এখন ভাটার সময়, জোয়ার আসছে ভাব, ওর জন্য এগুলো এখনও শুকনো রয়েছে। আর মোটামুটি 1-2 ঘন্টা পরে এগুলো জলে পরিপূর্ণ হয়ে যাবে, মোটামুটি এই পর্যন্ত জল চলে আসে আর কি। তো এইভাবেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটেই আমরা পৌঁছাবো নীল সৈকত বা বাংলার নীল সমুদ্র সৈকতে। তো ধান নিতে গিয়ে দেবে গেছে, এটা কি মাটিতে দেবে গেছে, ঠেলে দেবো? কোথায় কোথায় ধরে ঠেলবো গো?
আমি এটা ধরে উঁচু করবো? ধরার জায়গায় তো পাচ্ছি না এটা। নাও নাও ঠেলছি। উঠেছে? ও আচ্ছা, এতটা ডেবে গেছিল এখানে ওর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো পেছনে আর কি এরকম রয়েছে না আর ভালো রাস্তা রয়েছে? আচ্ছা, এটা কি স্কুল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা স্কুল সাব সেন্টার। সাবসেন্টারি শিক্ষার, তাই তো? আচ্ছা, ওখানে লেখা আছে সুস্বাস্থ্য কেন্দ্র। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্রজবল্লভপুর 2 সুস্বাস্থ্য কেন্দ্র। আমরা হেঁটে চলেছি গোবিন্দপুর আবাদ বা ওই নীল সৈকতের দিকে। ওই দাদু যাচ্ছে। দাদু কি কাজে যাচ্ছে নাকি? হ্যাঁ কাজে যাচ্ছে নাকি? কাজ শেষ করে আমি যাচ্ছি। বাড়ি কোথায় তোমার? বাড়ি ওই স্কুলের পাশে রজনীকান্ত বাণী নিকেতন। আচ্ছা, রজনীকান্ত বাণী নিকেতন স্কুল ওর পাশে? স্কুলের পাশে একবারে। আচ্ছা, এখানে যে ওই সৈকতটা হয়েছে, পর্যটকরা বাড়ি থেকে ঘুরতে আসে মাঝে মাঝে, হ্যাঁ আসে তো তারা ঘুরতে? হ্যাঁ আসে মানে অনেক অনেক আসে। অনেক আসে। হ্যাঁ অনেক। তা এখানে থাকার জায়গা কি আছে? থাকার জায়গা আছে কি? না থাকার জায়গা নেই। থাকার জায়গা এদিকে করেনি, তাই তো? না করেনি সরকার। যদি সরকার করেনি। আর এমনি পর্যটন স্থল হিসেবে জায়গাটা কেমন? জায়গা ভালো, ভালো জায়গা একবারে। খুব সুন্দর জায়গা। হ্যাঁ সুন্দর জায়গা। মানে ওদিকে কি ওটা বঙ্গোপসাগর, তাই তো? একেবারে বঙ্গোপসাগর। কিন্তু বঙ্গোপসাগরের জলটা এখানে দীঘা বা এই গঙ্গাসাগরের ওখান থেকে নাকি অনেকটা পরিষ্কার জল। হ্যাঁ এখানে পরিষ্কার জল এবং একদম পুরো ওশিয়ান ব্লু, মানে নীল রঙের জল। নীল রঙের জল একবার। নীল রঙের জল বলে এটাকে নাম দেওয়া হয়েছে নীল সৈকত। নীল সৈকত। নীল তাও হতে পারে। নীল সৈকত। আর হচ্ছে আপনার এখানে যদি কেউ আসে ঘুরতে এই জায়গাটায়, থাকার জন্য কি ব্রজবল্লভপুর ঠিক হবে? ব্রজবল্লভপুর হতে পারে, না হয় আমার এই স্কুল কেন্দ্রে থাকতে পারে। স্কুলে না, স্কুলের তো স্কুলে থাকা যায় না। না, আমি বলছি যারা আসবে ব্রজবল্লভপুরে তো এরকম থাকার ঘর, মানে হোটেল বা ঘর এরকম কিছু রয়েছে। আছে কিছু আছে। ওটাই ভালো হবে, মানে যারা আসবেন তারা ব্রজবল্লভপুরে থাকতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বেশ ভালো। তাই এখান থেকে মোটামুটি আরও 1 কিলোমিটার, না হাফ কিলোমিটার তাও হবে না। হাফ কিলোমিটার। আচ্ছা আচ্ছা। সামনে একটা ষাঁড় আসছে। এটা কি আপনাদের এখানেই থাকে নাকি? হ্যাঁ এই রাস্তায় ঘোরাঘুরি করে। একটা না ও অনেক সার আছে এখানটা। অনেক ষাঁড় আসে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে পুরো বড় দ্বীপটার নাম কি? বড় দ্বীপটার নাম? হ্যাঁ, বড় দ্বীপটার নাম হচ্ছে এটা বড় রাক্ষসখালী নাকি? এটা বড় রাক্ষসখালী। আচ্ছা, বড় রাক্ষসখালী ব্রজবল্লভপুর অঞ্চল আর বড় রাক্ষসখালী। বড় রাক্ষসখালীর মধ্যে অনেকগুলো গ্রাম রয়েছে তো? হ্যাঁ অনেকগুলো আছে। যেমন ক্ষেত্রমোহনপুর রয়েছে, ব্রজবল্লভপুর রয়েছে, ব্রজবল্লভপুর রয়েছে, ছোট রাক্ষসখালী রয়েছে, দক্ষিণ ব্রজবল্লভপুর। আর দক্ষিণ না, ব্রজবল্লভপুর। ছোট রাক্ষসখালী তো সম্পূর্ণ আলাদা একটা দ্বীপ হয়ে যাচ্ছে। আলাদা জায়গাটা, আলাদা দ্বীপ হয়ে একই যাচ্ছে। অঞ্চলের ব্যাপার। অঞ্চল একসাথে হলেও দ্বীপটা আলাদা। দ্বীপটা আলাদা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই বড় ব্রজবল্লভপুর, বড় রাক্ষসখালীর মধ্যে স্কুল কটা রয়েছে তাও? স্কুল রয়েছে, হাই স্কুল আছে 4টে হাই স্কুল আর প্রাইমারি স্কুল মনে হয়? ব্রজবল্লভপুর অঞ্চলের মধ্যে আর প্রাইমারি স্কুল মনে হয় অনেকগুলো রয়েছে। অনেকগুলো, মানে 10-12টা। মানে মোটামুটি বাচ্চারা এখানকার স্কুলে পড়াশোনা করে, তাই তো? আচ্ছা, ভালো। বেশ শিক্ষা, মানে পড়াশোনা করাটাই ভালো। ভালো। হ্যাঁ নেই, ঝড়ে গাছ ভেঙে গেছে তো? সব গাছ ভেঙে গেছে, আবার কিছু চারা। আচ্ছা, সমুদ্র সৈকত কি আরো ওপাশে ছিল, এদিকে চলে এসছে এরকম কিছু? না। আর মোটামুটি কোন সময় পর্যটকটা বেশি আসে? পর্যটক আসে ডিসেম্বরে। ডিসেম্বর? 25শে ডিসেম্বরের লোকটা বেশি হয়। 25 ডিসেম্বর। তারপরে প্রত্যেকদিন আপাতত 1 জানুয়ারি প্রতিদিন 1-150 লোক আসে? আছে। আচ্ছা, বেসিক্যালি ওখানে পিকনিক টিকনিক করতে আসে? হ্যাঁ পিকনিক মানে এই স্নান টান করে। আচ্ছা আচ্ছা, স্নান করা যায়, তাই তো? হ্যাঁ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। আচ্ছা, এমনি ঘোরার জন্যও আসে? এমনিতে তারা ত্রিপল নিয়ে এসে গাছে বেঁধে, মানে টেন্ট করেও থাকা যায় ওখানে? বাহ, টেন্টের একটা মজা নেওয়া যায়, এটা খুব ভালো। আর ওখানে দোকান টোকান রয়েছে ঠিকঠাক? না দোকান ওখানে নেই, সেরকম লোক জল হয়নি বলে দোকান টোকান করেনি। আচ্ছা, এখন অনেক জেলে আছে সেখানটায়। জেলে আছে, জেলেরা মাছ টাছ ধরে? মাছ ধরছে। আচ্ছা, আমরা সোজা যাবো, তাই তো? না আপনারা এই রাস্তায় চলে যান, একবারে সেই দক্ষিণে চলে যান। কাকা কি মাছ ধরেছে একটু দেখাই। কি এই পুকুর থেকে ধরলেন কাকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি একটু। হ্যাঁ, দেখো মাছ দেখাও। কি মাছ ধরলেন এটা? এটা কি মাছ? রূপচাঁদা। আচ্ছা আচ্ছা, ছোট মাছগুলো ফেলে দিচ্ছ? মানে আবার ছেড়ে দেবে এই ছোট মাছগুলো? এটা তো বড় নাকি? এটা একটু বড়, এটা রেখে দেবে? হ্যাঁ। আচ্ছা, এখানে আছে নাকি?
এটা এটা কি মাছ? এটা তো রূপচাঁদা, আর এটা জাপানি পুঁটি। আচ্ছা আচ্ছা, আর ছোটটা? ছোটটা ওই পুঁটি মাছের বাচ্চা। আপনারা কি ওই ছোট ছোট বাচ্চা কিনে পুকুরে ছেড়ে দেন? হ্যাঁ হ্যাঁ। তাও মোটামুটি এই যে এত বড় হয়েছে, এটা কতদিন আগে ছাড়া হয়েছে তাও? এটা 2-3 মাস আগে। 2-3 মাস? আচ্ছা, আরেকটা কথা কাকু, মনে করেন এই পুকুরে বড় মাছ রয়েছে, তারপরে যদি ছোট মাছ ছাড়েন, ছোট মাছদের খেয়ে নেয় না? না না না, খাবে না? না সেরকম মাছ ছাড়া হয়, মানে ওইটা যদি পাঙাশ টাঙাশ ছাড়া হয়, পাঙাশ মাছ ছাড়লে তাহলে খেয়ে নেবে। আচ্ছা, বড় পাঙাশ থাকলে ছোট মাছদের খেয়ে নেবে, কিন্তু বড় এই যে রূপচাঁদা বললেন, বড় রূপচাঁদা ছোট মাছ রূপচাঁদাকে খাবে না? না, ওটা খায় না। আর এই জাপানি পুঁটিকেও খাবে না? বাহ, ঠিক আছে। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে পুকুর রয়েছে সুন্দরবনে, এটা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আসছি। আমরা এই দিক দিয়ে যাবো, তাই তো? এই রাস্তা দিয়ে যাবো? কোথায় যাবেন? ওই সমুদ্র সৈকতে। ও আচ্ছা, তাহলে ছবি করবেন মোবাইল। ঠিক আছে, আসছি। তো আমরা যাই সামনে গিয়ে, এই রাস্তাটায় আমরা ঢুকি। আমরা যাবো কাকু ওই সমুদ্র সৈকতের দিকে, এখান থেকে সোজা, তাই তো? আচ্ছা আচ্ছা। এরকম ভাঙাচোরা বাড়ি, আর এখানে কি মানুষ থাকে এই বাড়িগুলো? পুরো ভাঙাচোরা অবস্থা। ও আচ্ছা, একটা দোকান। দোকান এখন বন্ধ দুপুর বলে? আচ্ছা, আমরা এগোই আরও সোজা। আর ডান দিকের এই জায়গাটায় বা এই পুকুরটায় মাছ চাষ করেছে, ওপর থেকে যাতে ওই বক ঠক মাছ না খেয়ে নেয়, ওর জন্য আবার এই জালটা দিয়ে ঘিরে রেখেছে। বেসিক্যালি ছোট মাছ চাষ করলে এটা করা হয়। বেশ দারুণ সুন্দর গ্রাম্য পথ। এই জায়গাটায় একটু ইট দেওয়া রয়েছে, আগের যে জায়গাটায় গাড়ি বসে গেছিলো, ধানের গাড়িটা, ওই জায়গাটার অবস্থা আরও বেশি খারাপ ছিল। ডান দিকে পুকুর আর বাঁদিকে মাটির বাড়ি। ঠাকুমাও কি মাছ ধরছেন? জাল দিয়ে মাছ ধরছেন? জাল দিয়ে কি মাছ ধরবেন? আচ্ছা, ঠিক আছে, যাই আমরা সামনের দিকে এগোই। তো একটা জায়গায় এসেছি, এই জায়গাটার ভিউ হচ্ছে অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। মানে একটু পর যখন জল চলে আসবে বা জোয়ার চলে আসবে, এই অংশগুলো পুরো জলে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই যে খাড়িগুলো রয়েছে, দাদা বললো যে জোয়ারের সময় এখান থেকে আর কি ওই কুমির এদিকে প্রবেশ করে, এই খাড়ি বা খাল দিয়ে কুমির প্রবেশ করে। এখন ভাটার জন্য ওদিকে এখন কিছু নেই। আর এই অংশগুলোতে আমি যদি আরেকটু সামনের দিকে এগোই, পুরো পেরি কাদা, এরকম খাড়ি চলে গেছে, এরকম এসে এরকম বেঁকে চলে গেছে, আর এইদিকেও কিছু অংশ রয়েছে। তো দারুণ লাগছে এই অংশটা, বা এই জায়গাটার ভিউজটা খুব সুন্দর লাগছে। মানে সুন্দরবনের একদম কোর এরিয়ার ভিউ বলা যায় এটাকে। শ্বাসমূল হয়ে রয়েছে এদিকে, শ্বাসমূল বেরিয়ে বেরিয়ে রয়েছে পুরো অংশগুলোতে। আর ওদিকে কিছু কিছু জায়গা যেখানে নিচু জায়গা, সেখানে পেরি কাদা হয়ে রয়েছে। আর ওই দিকটা সম্পূর্ণ এরকম জঙ্গল। আপনি ধানগুলো কেটে কেটে রাখছেন, তাই তো? কাঁচা ধান জল আছে, মানে গোড়া পচে গেছে নাকি? না না, তোলা ফেলবো। তা কাঁচা ধান তুলে ধান পাবেন এখানে? ওরে বাবু, খানিকটা জায়গা 3 কিলো ধান ফেলবো, খানিকটা জায়গা 5 কিলো ধান না, কম হবে। কিন্তু আমার তোলাটা এই বাদায় জলটা আছে, তোলা করে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ওই পাশে গুলো সব শুয়ে পড়েছে, তো কিছুই পাবেন না তাহলে? জল আছে, এই জলটা থাকলে তোলাটা ফেললে আমার এখন আর জল লাগবে না, মানে পুকুরে জল লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জলটা কমাচ্ছে, এই জলটা কমাচ্ছে, এই যে হ্যাঁ অনেকটা রয়েছে। মানে 3 কেজি ধানের মতো আমি কাটবো। আচ্ছা, কেটে ওখানে কি করবেন? কাটা খানি তোলা ফেলবো। তোলা, আচ্ছা, ধানের তোলা ফেলবেন। আচ্ছা আচ্ছা, না এটা ধরো, আর এ পাকতে গেলে হুম, অনেক দেরি হবে, তখন জল তখন জল থাকবে না, এটা পুকুরে জল তুলে ফেলতে হবে। না, জল ফেলতে হবে বলতে জল থাকবে, এই জল শুকনো হবে আর ধানও পাকবে, আর আমার দেরি হয়ে যাবে তোলা। আচ্ছা, তো কাঁচা পাকা ধান, কাঁচা পাকা ধান যদি তোলেন, কাঁচা ধানগুলো পাবেন না তো? না, তোলাটা যদি ধরুন গঙ্গা, হুম, 4.5 মাসের ধান, এবারে যদি আমি এইটা যদি এই জল থাকতে থাকতে এই তোলাটা করে নিতে পারি, আচ্ছা তাহলে এই জলটা আমার কম লাগবে রোয়ার সময়, আচ্ছা, বয়স হয়ে যাবে, বয়স হয়ে যাবে। এটা কি গঙ্গা ধান? না না, এটা গঙ্গা না, গঙ্গাটা করবো আর কি, গঙ্গাটা করবো। আচ্ছা আচ্ছা, আর এটা তো ইয়ে আগো সন্তোষী, সন্তোষী। আচ্ছা, এদিকে ওই বাঁশকাঠি, মিনিকেট এগুলো হয় না? মিনিকেট ফেটিকার ওগুলো তো খরটি যায়, খরটি ধান। আচ্ছা, পরে অনেকে নিয়ে আসে তো, আমরা বাবু এই কম জায়গা ভাত খাবো বলে গঙ্গা ফঙ্গা করি। আচ্ছা, ও গঙ্গাটা ফলনও খারাপ না, সার্ভিস ওর কম লাগে, পোকা ধরে কম। আচ্ছা, গঙ্গায় পোকা ধরে কম। কম গায়ে পোকা ধরে কম,
আর ভাতটা খেতে ভালো লাগে। আচ্ছা আর ওর পুরা যে মুরগি হাঁস টাঁসগুলো খায় তো, হ্যাঁ স্বাদে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, আসছি তাহলে। এই হচ্ছে ব্যাপার। তো কাঁচা পাকা ধান রয়েছে, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা তুলে ফেলছেন উনি। মানে এরও আবার অনেক রকম হিসেব রয়েছে, মানে কাঁচা পাকা ধান তুললে অর্ধেক পাওয়া যাবে অর্ধেক পাওয়া যাবে না, এরকম একটা হিসেব রয়েছে। আবার কিছুটা অংশ ধান তুলে কেটে ওখানে ধান তোলা করবে। তোলা ধান বলতে ধানের ওই বীজ রুয়ে ছোটো ছোটো ধান গাছ যেগুলো হয়, যেগুলো পরবর্তীকালে আবার পোতে বিভিন্ন জায়গায় সেগুলো করবে। সেই হিসেব অনুযায়ী আবার ওনার লাভ হচ্ছে, ওর জন্য উনি কাঁচা পাকা অবস্থাতেই ধান কেটে ফেলছেন। তো সামনে যাচ্ছি, ডান দিকে সম্পূর্ণ ধানের ক্ষেত, ওইদিকে পানের বরজ রয়েছে কটা, আর বাঁদিকে এরকম জাল বুনছে কাকু বসে। আর এটা হয়তো চাষ করবে জন্য এরকম করেছেন। সুন্দরবনে এটা পুরোপুরি নদীমাতৃক এলাকা, মানে নদীর ওপর নির্ভর করেই এই সুন্দরবনের 70 থেকে 80% মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। ওর জন্যে মাছের জাল রয়েছে, মাছের জাল বোনা, মাছ ধরা। আমরা সুন্দরবনে অনেক ভিডিওতে দেখি মাছ ধরার ভিডিও, মানে এই মাছ ধরার বিষয়টা সুন্দরবনের সবচেয়ে বেশি। আর সেকেন্ড যদি কোনো জীবিকা হয় সেটা হচ্ছে চাষবাস। এখন হাঁটছি একটা উঁচু জায়গা দিয়ে, আর উঁচু জায়গার দুই দিকে দৃশ্যটা ঠিক এই রকম, গভীর জঙ্গল, এখানে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, একটা রোমাঞ্চকর অনুভূতি। যদি এই জঙ্গল থেকে এখন বাঘ বেরিয়ে আসে আমার কিচ্ছু করার থাকবে না, কারণ বাড়িঘর এই দিক থেকে অনেকটা দূরে। এখন ভাটা বলে এইরকম অবস্থায় রয়েছে, জোয়ার হলে এই পর্যন্ত জল চলে আসে। আর এই সব জায়গায় কুমির তো আছেই, কুমির নিচের দিকে বেশি আছে, ওপরে উঠতে পারে না, কারণ ওপরে এরকম একটা প্রত্যেকটা জায়গায় এরকম একটা সমান বা এরকম ঢালু একটা জায়গা করা থাকে, জায়গা করার জন্য কুমির উঠতে পারে না। আর এই ডান দিকে আবার নিচু জায়গা এবং পুকুর রয়েছে কিছু, তারপরে ওই দিকে গেলে কিছু বাড়ি পাবো আমরা। আর বাঁ দিকের দৃশ্য ঠিক এই রকম, পুরো ঘন জঙ্গল। যারা সুন্দরবন ট্যুর করেন ওই বিভিন্ন নৌকোতে 2 রাত 3 দিন বা এইরকম আর কি, তারা সুন্দরবনের জলপথটাই ঘোরেন। সুন্দরবনের গ্রাম ঘুরতে গেলে আপনাকে সুন্দরবন ট্যুরে গেলে হবে না, ওই রকম ট্যুরে গেলে হবে না, সুন্দরবন গ্রামে এসে ঘুরতে হবে এবং এই ভিডিওগুলো দেখতে হবে। তো আর একটু সামনের দিকে এগোই, এরকম ঘন জঙ্গলের পথ দিয়ে সামনে এখান থেকেই হচ্ছে বাচ্চা শুরু। আর ওইদিকে খাড়ি রয়েছে, খাড়িতে নৌকো রাখা রয়েছে, মাছ ধরতে যাওয়ার নৌকো। আর এখান থেকে বাঁধ শুরু হচ্ছে সেই ব্লু বিচ অফ বেঙ্গল বা বাংলার নীল সমুদ্র সৈকতের সামনেই উন্মুক্ত বঙ্গোপসাগর। আমরা সেদিকেও যাব। এইদিকে জল নেই, ভাটার জন্য এখন এই অবস্থায় রয়েছে। জল থাকলে ভালোই উঁচু থাকে এবং এই অংশ দিয়ে দারুণ ভিউ দেখা যায়। দুই দিকে বান গাছ, নিম গাছ রয়েছে এখানে কিছু। তো এই রকম গাছের সারি গাছ দেওয়া হয়েছে, তার একটাই কারণ যাতে বাঁধটা না খসে পড়ে যায়, ওদিকে বাঁধটা না ভেঙে যায় এবং এই রাস্তাটা সুরক্ষিত থাকে, কারণ এই একটাই রাস্তা আছে ব্লু বিচ অফ বেঙ্গলে যাওয়ার জন্য। এটা অন্যরকম একটা অনুভূতি এখানে। আপনারা যারা আসবেন ব্লু বিচ অফ বেঙ্গলে, তারা ওই বললাম থাকার জায়গা একদম এই জায়গাটায় নেই, কারণ এই জায়গাটা জোয়ার ভাটার জন্য অনেকটা জল বাড়ে কমে। আর থাকতে পারবেন ব্রজবল্লভপুরে, ব্রজবল্লভপুরে থাকার হোটেল রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। ব্রজবল্লভপুর থেকে এখানে আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে যদি আপনারা ডাইরেক্ট ইঞ্জিন ভ্যানে বা টোটোতে আসেন। তা আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, ঘুরে ঘুরে আসবার জন্য আর ওটা করা হয়নি। তো এই দিকের দৃশ্য যা দেখতে পাচ্ছি, চোখ জুড়িয়ে যাওয়ার দৃশ্য। সুন্দরবনের দৃশ্য কাকে বলে, একদম আসল সুন্দরবনের দৃশ্য, দারুণ দৃশ্য। ওইখানে মাছ ধরা নৌকোগুলো রয়েছে, আর এইরকম জায়গা জুড়ে পুরোটা জল নেই জন্যে জেগে উঠেছে এখন। মানে এখন মনে করছি যদি সাথে একটা ড্রোন থাকতো, সেই ড্রোন ওড়ালে অসাধারণ ভিউ আসতো, মানে অসাধারণ ভিউ নিজেও দেখতে পারতাম, আপনাদের দেখাতেও পারতাম, খুব ভালো হতো। তার জন্য ভিডিওটা অনেক শেয়ার করতে হবে, যাতে ভিডিও রিচ অনেক বাড়ে বা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং তারা অনেক দেখে এবং আমার ড্রোন কেনার মতো অবস্থা হয়। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, বাঁধের উপর দিয়ে হাঁটছি এখন। বাঁধের উপর দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে আমরা ওইদিকে সমুদ্র দেখতে পারবো। ওইদিকে একটা দ্বীপ রয়েছে, দ্বীপের ওই ডান সাইডেই সমুদ্র। এটা কি মাছ ধরা নৌকো? মাছ ধরা নৌকো এটা। আর নৌকোর সামনে এরকম মালা দেওয়া রয়েছে, ওটাই ওখানটায় পুজো করা হয়।
আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি এখানেই? কোথায়, মানে এই সুন্দরবনে? তো তো এই অংশটায় বা এই অঞ্চলটায় অনেকে ঘুরতে আসে? প্রায় লোকই আসে, প্রায় লোকে আসে। সময় আরো প্রচুর আসে, ডিসেম্বরে বেশি আসে? ডিসেম্বরে তাও মোটামুটি কীরকম ভিড় হয়? অনেক অনেক ফিস্টি হয় এখানটায়। এখানে পিকনিক হয়? আর যারা বাইরে থেকে কলকাতা বা অন্য অন্য জায়গা থেকে আসে ঘুরতে, তারা ওই ব্রজবল্লভপুরে থাকে, তাই তো? ওখান থেকে এখানে এসে ঘুরে। আসে নিউ বকখালি, সেখানে চলে যায়, সেখানটাও। নিউ বকখালি কি করে যায় এখান থেকে? ওই ওখানে খিয়া পারবার বলে ওই দিয়ে ওখানে চলে যায়, সেখানে প্রায় অনেক লোক। খিয়া কোন জায়গা থেকে পারাপার হয়? সেই টটের ঘাট, সেই তটের ঘাট। আচ্ছা আচ্ছা, জায়গাটার নাম কি? তটের ঘাটই বলে? টটের ঘাট, হ্যাঁ। আচ্ছা, তটের ঘাট থেকে পুরো পার হয়ে ওইদিকে চলে যায়? পুরো পার হয় ভ্যান ধরে বা যে কোনো ধরে, আচ্ছা আচ্ছা। যানবাহন ধরে চলে যায়। আর যেই জায়গাটা পার্ক টাইপের হচ্ছে সেটা কোথায়? এদিকে? হুম। আচ্ছা। আর এই যে জালটা দিয়ে রেখেছেন কি মাছ ধরার জাল? মানে যখন জোয়ার আসবে তখন এদিকে মাছ চলে আসবে, আর যখন ভাটা হবে জল চলে যাবে কিন্তু মাছ আটকা পড়বে, তাই তো? জোয়ার এখন হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি জুম করে দেখাচ্ছি জালটা। পুরো এরকম জাল, ওই আন্দামান হান্টার্সের ভিডিওগুলোতে আবার এরকম জাল দেখা যায়, মানে জোয়ার আসলে এপাশে আর জল আসবে, মাছ এদিকে আটকা পড়ে যাবে, আবার ওদিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এই জালটার নাম কি? এমনি জাল? আর এমনি হয় খ্যাপলা জাল, ছিটকি জাল, এরকম অনেক অনেক। আচ্ছা আচ্ছা, একটু কথা বলবি আয়। তাহলে আমরা সামনের দিকে এগোই। না, তুমি কথা বলে না, আমি এগোচ্ছি। তো আমরা সামনের দিকে এগোই। দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ, মানে খুব সুন্দর জায়গা। আর এত সুন্দর লাগছে এখানে এসে, সে বলার মতো না। মোটামুটি কলকাতা থেকে একদিনের জন্য বা দুদিনের জন্য ঘোরার বেস্ট জায়গা হবে এটা। মোটামুটি ভোরবেলা বেরোলে এখানে পৌঁছে যাবেন ওই 10টা সাড়ে 10টার মধ্যে। আর মানে সব মিলে আর কি, সামনের ওই নৌকোর সময়ের পার্থক্য, এই দিক ওই দিক মিলে সব মিলে মোটামুটি যদি ভোরবেলা বেরোন তাহলে এখানে 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাবেন। আর তারপরে এই অংশটা পুরো সারাদিন ধরে ঘুরবেন, ঘুরে গোবিন্দপুর বলছি ব্রজবল্লভপুর থাকতে পারবেন, থেকে আবার পরের দিন ঘুরে চলে যেতে পারবেন, এবার নিউ বকখালি চলে যেতে পারেন। তো এইখানে মাছের গন্ধ পাচ্ছি। আচ্ছা, মাছের যারা মাছ ধরতে যায় তাদের জাল ঠাল সব এখানে রাখা, একটা ছোট্ট ঘর মতো করে বা চালা মতো করে এখানে রাখা রয়েছে। এই অংশটাই হচ্ছে মাছ ধরতে যায়, এই অংশটায় মাছ ধরতে এখান থেকেই যায়, আবার এখানেই আসে। ওর জন্য এখানেই সমস্ত রকম জাল রয়েছে, যে জালগুলো থাকার কথা। আর এই যে জালগুলো ঢাকা রয়েছে, এখানে মাছের গন্ধও বেরোচ্ছে। খুব সুন্দর দৃশ্য লাগছে এখানে। তো ভাটার জন্য এখন আমি এখান থেকে হাঁটতে পারছি, জোয়ার হলে হাঁটতে পারবো না, জোয়ার হলে এই অংশটুকুও জলে ডুবে থাকবে। আর ভাটার জন্যে সুন্দরবনের আসল যে সৌন্দর্য, সুন্দরী গাছ এবং তার শ্বাসমূল, সেটা দেখাতে পারছি। তো দারুণ লাগছে। এখানে বিশাল পিছল, পা দুবার পিছল খেয়েছে। আর একটু গেলে পড়ে যাব, কারণ এখানে যে কাদা রয়েছে পুরোটা পেরি কাদা উঠে আসে। তার একটু গেলে ওইদিকে পড়ে যাব। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি কত শ্বাসমূলের যে বিশেষত্বগুলো, এবং কাছ থেকে শ্বাসমূল এবং সুন্দরী গাছ। তো এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে এই ব্লু বিচ অফ বেঙ্গলের এপাশে, ভাটার জন্য এখন পুরোটা জেগে উঠেছে। জোয়ার হলে এগুলো জলের নিচে থাকতো। তো শ্বাসমূলটা আমি জুম করে দেখাচ্ছি। আমরা অনেক ভিডিও দেখি, যারা মাছ ধরতে যায় তারা এই শ্বাসমূলের ওপর দিয়ে মানে খালি পায়ে হেঁটে চলে যায়। তো একটা জিনিস ভয় লাগে যে এই শ্বাসমূল পায়ে ফোটে কিনা, এই ভয়টা লাগে কিন্তু, মানে এটা মনে হয়। তবে এখন আমি শ্বাসমূল ওখান থেকে 4টে তুলে এনেছি, মানে কোনো মতে গিয়ে এই 4টে তুলে এনেছি। তো এই 4টে তুলে এনে দেখছি এর মাথাটা অনেকটাই নরম। এই যে এই দুটো ভাঙা হয়ে গেছে, এই যে এর মাথাটা অনেকটাই নরম। যদি পা দেয় এরকমভাবে ভেঙে যাবে, বা পা দিলে এরকমভাবে বেঁকে যাবে, পায়ে কোনো দিন ফুটবে না। তো দেখে ভয় লাগে যে এরকম এতটা মোটা এবং ছুঁচলো হয়ে উঁচু হয়ে হয়ে রয়েছে, পায়ে ফুটে যেতে পারে, কিন্তু শ্বাসমূল নরম হয়, পায়ে ফোটে না। এই তার প্রমাণ। তো এখানকার ইটগুলোর উপর দিকটা পুরো ক্ষয়ে গেছে, জোয়ার ভাটার জল এত ওঠানামা করে এখানে, আর নোনা জলের কারণে পুরো উপরটা ক্ষয়ে গেছে। আর ওইদিকে শ্যাওলা পড়ে গেছে, পেরি কাদা সাদা ওই পর্যন্ত রয়েছে, আর জোয়ারের জল আসলে এই পর্যন্ত উঠে যায়। তো এখানে অনেকে পিকনিক করতেও আসে। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ।
আরেকটু এগিয়ে পুরোপুরি সমুদ্র সৈকতের সামনের দিকে যাব। না এখন যেমন ফাঁকা দেখছি এমনি অন্য সময় লোক পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই ডিসেম্বর মাস থেকে আসতে পারবেন। হ্যাঁ, ডিসেম্বর 25শে ডিসেম্বর 25 ডিসেম্বর একটা স্পেশাল দিন। স্পেশাল দিন, হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোক থাকে। হ্যাঁ। তাও কত লোক থাকে? আপনি 1000-2 লোক পাবেন। 1000-2 লোক। সব কি আশেপাশে না কলকাতা থেকেও আসে? না, বাইরে থেকে লোক আসে। সব বাইরে থেকে আসে। ওইটা ডিসেম্বরে আমাদের এখানে খ্রিস্টান চার্চ আছে, হ্যাঁ এখানে ওদের অনুষ্ঠান হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই সমস্ত কলকাতার লোকেরাই আছে। আচ্ছা, সম্পূর্ণ একটা নির্জন জায়গা একটা। আর বড় গাছে কি আছে? ও আচ্ছা, বড় গাছে বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? পড়ো স্কুলে? আচ্ছা আচ্ছা, আরেকটা যে কথা যেটা বলবো সেটা ওই ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে বেশি আসে বলে। আর এইখানে এসে তো থাকে না নিশ্চয়ই? না, থাকে না, ওই সমস্ত আত্মীয় বাড়ি আসে ওই রকম আর কি। আর এমনি ব্রজবল্লভপুরে থাকা যায় শুনলাম। ব্রজবল্লভপুরে থাকা যায়, পাথর থাকা যায়। পাথর এখান থেকে 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টার রাস্তা? 1 ঘন্টা রাস্তা। আর ব্রজবল্লভপুর এখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রাস্তা। হ্যাঁ, 15 মিনিট রাস্তা। মানে মোটামুটি এখানে আসতে গেলে এখানে পুরো একটা অফবিট জায়গা। হ্যাঁ। আচ্ছা, আপনারা তো এই স্থানেরই মানুষ, হ্যাঁ, এত লোক এখানে আসছেন, তা আপনারা সরকারের কাছে দাবি করছেন না এখানে একটা পর্যটন স্থান গড়ে উঠুক? একান্ত ইচ্ছা, কিন্তু কি করে উপায় হবে তা জানি না। না, যদি সহযোগিতা করে সরকার অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই হবে। কারণ আপনার এখানে যদি পর্যটন স্থান গড়ে ওঠে তাহলে পর্যটন শিল্পটা হবে অবশ্যই, এবং আপনাদের এই গ্রামের মানুষের কর্মসংস্থান হবে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা দোকান দিতে পারবে, উপার্জনও ভালো হবে, তাদের আর্থিক অবস্থাটা সচ্ছল হবে। অবশ্যই, এটাই আর কি। হুম। তো ঠিক আছে, আসুন। ঠিক আছে। তো আমরা সামনের দিকে এগোই। দারুণ সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর, মানে খুব সুন্দর। এখানকার যে সমুদ্রের যে জলটা, এইদিকে দ্বীপ ওইদিকে দ্বীপ, মাঝখান থেকে এখানে সমুদ্র সরু অংশটা বেরিয়ে গেছে। মানে সমুদ্রের এই সরু অংশটা এখানটায় রয়েছে, বাদবাকি এই দুটো দ্বীপ ক্রস করলে ওপাশে গেলে সমুদ্র আরও বেশি চওড়া। তো এইখানকার জল অনেক স্বচ্ছ, অনেক নীল, পুরোপুরি ওসিয়ান ব্লু টাইপের আর কি। এখন শীতকালের আকাশ বলে আকাশটা নীল নয়। আকাশ নীল হলে কি হয়, আকাশের ছায়া জলে পড়ে, জল আরও বেশি নীল দেখায়। তবুও এখানকার জল ভালোই নীল দেখাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। দারুণ 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 সুন্দর লাগছে। এখানে একটা পাখি উঠছে, ও পাখিটা উঠছে, উঠতে উঠতে জলে ঝুপ করে পড়ছে, আবার উড়ে যাচ্ছে। এটা হচ্ছে পানকৌড়ি পাখি। খুব সুন্দর, দারুণ সুন্দর জায়গা। যদি আপনারা আসেন একদিনের জন্য আসতেই পারেন, এসে ঘুরে যেতে পারেন। এত সুন্দর জায়গা থেকে বা বাংলার বা পশ্চিমবঙ্গের বা বাংলার একমাত্র নীল সমুদ্র সৈকত, বা যাকে বলা হয় ব্লু বিচ অফ বেঙ্গল। অনেকে আবার অতিরঞ্জিত করে বলেও থাকেন যে এটা বাংলার লাক্ষাদ্বীপ, তবে লাক্ষাদ্বীপ অন্যরকম, এটা একটু অন্যরকম, অনেকটাই আলাদা, তবে বলা যেতে পারে নীল সৈকত। আর এই পাশে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, সিনারিগুলো দারুণ লাগছে। তো ব্লু বিচ অফ বেঙ্গল বা নীল সৈকতের সাগর এটা। এইদিকে যেই আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লথিয়াল আইল্যান্ড, লথিয়াল দ্বীপ। আর এইদিকে জি প্লটের একটা অংশ। জি প্লটে আমরা আগে গেছি, আগে গিয়ে জি প্লটের একদম শেষ অংশটা দেখিয়েছি। ওই জায়গাটা রয়েছে আরেকটা সমুদ্র তট, শেষ সমুদ্র তট, সেটাও দেখিয়েছি। তো ওই যে জি প্লট আর এই লথিয়াল আইল্যান্ড, এই দুটোর মাঝখানে যে অংশটা, সাগরের সংকীর্ণ অংশ এখানে এসে মিশছে, এটাই হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গল বা নীল সমুদ্র সৈকত। তো এখানে হচ্ছে মাছ ছাড়ানোর জায়গা, মাছ আলাদা করার জায়গা, তাই তো ঠাকুমা? এটা কি মাছ আলাদা করার জায়গা? মাছ ওটা মাছ করতে ভুরি হয়, ভুরি এটা ভুরি মেলা না হয়। আচ্ছা, ভুরি ভুরিয়ে সরে এখন হয়নি, এখন আইছে রে ওই আমি দি। আচ্ছা, আমদি মাছ। হ্যাঁ, আমি দি, ওই যে আমাদের দাঁড়িয়েছি না, ওই আমি দি মাছ ছাড়িবে বলে। আচ্ছা, আর এই অংশটায় বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে যাওয়ার জন্য এই অংশটায় এরকমভাবে শাল কাঠের খুঁটি ঢাকনা দেওয়া হয়েছে। দারুণ দৃশ্য, অসাধারণ সুন্দর লাগছে। এই ছিল আজকের ভিডিও, ব্লু বিচ অফ বেঙ্গল বা বাংলার নীল সমুদ্র সৈকত। কিভাবে আসবেন কলকাতা থেকে কত কম খরচে এবং সহজ পথে
পুরোটাই আছে এই ভিডিওর মধ্যে। তার সাথে রয়েছে এই ব্লু বিচ অফ বেঙ্গল বা এই গোবিন্দপুর আবাদ তট, এই তটের মানুষের কিছুটা জনজীবনের চিত্র। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ দেখতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।